নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনারা শুনবেন একেবারে নতুন ধারার একটি ভিন্ন স্বাদের গল্প। আজকে আপনাদের শোনাব লেখিকা শুভ্রা রায়ের লেখা একটি প্রেমের গল্প, বসন্ত এসে গেছে। লেখিকা শুভ্রা রায়ের গল্প ইতিমধ্যেই আপনি বা আপনারা আমাদের চ্যানেলে শুনেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য অপারেশন রেড রোজ এবং রাজস্থানে মৃত্যু ফাঁদ। যদি আপনারা এখনও সেই গল্পগুলি না শুনে থাকেন তাহলে অবশ্যই শুনে ফেলবেন। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাতে যখনই আমরা নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তবে আর কথা বাড়াবো না, শুরু করছি আজকের গল্প। আজকের গল্প পাঠে আছেন রাজপ্রতাপ বসু। অন্যান্য চরিত্রে আমি সন্তু, বর্ণালী, শুভম এবং সুদীপ্তা। তাহলে শুরু করছি আজকের গল্প, লেখিকা শুভ্রা রায়ের একটি ছোট প্রেমের গল্প, বসন্ত এসে গেছে। এই এই ছাড় বলছি, আমার চুলটা ছাড় না। উফ, নইলে দেখ তোর আজকে কি হয়। কি করবি তুই আমার বাঁদরি? বেশ করবো, তো চুল টানবো। কি করবি করে নে বলে লম্বা বেনিতে আরো বেশি টান পড়েছিল মনির। মাম্মাম দেখো না চুচোটা কি করছে। আবার তুই আমার নামে নালিশ করবি মায়ের কাছে? তোর বড্ড বার বেড়ে গেছে না? দাঁড়া দাঁড়া, দেখাবো মজা। গাছে উঠে এবার যখন নামতে পারবি না, আমিও তখন হাত ধরবো না। ঠাম্মির আচার চুরি করেও হাত দেবো না, সে তুই যতই ডাক। আমার নামে নালিশ করা? মাম্মাম আবার তুই আমার নামে নালিশ করবি বাঁদরি? মা আমাকে বকলে কিন্তু মেয়েরে তোর মুখ ভেঙে দেব মনি। চিৎকার শুনে ছুটে এসেছিলেন অলকা দেবী, সমুর মা। উফ বাবা, তোরা দুটোতে আবার শুরু করেছিস? আজ বাদে কাল দোল, এত কাজ, তার মাঝে তোরা মারপিট করছিস। তোদের যে কাজগুলো দিয়েছিলাম সেগুলো সব করা হয়ে গেছে? উত্তর নেই? দুজনেই মাথা নিচু করে দাঁড়িয়েছিল। হয়নি তো? তা কি জন্য কাজ শেষ না করে মারপিট হচ্ছিল শুনি? আর সমু, তুই শুধু শুধু কেন মেয়েটার পেছনে লাগিস বলতো? আর একটা আওয়াজ যদি পাই না, দেখ তোর কি করি। মা, তুমি সবসময় এরকম করো, সবসময় ওর হয়ে কথা বলো। আরে তুমি আমার মা নাকি মনির? আমার। জোরে চিৎকার করে মামকে জড়িয়ে ধরেছিল মনি। কাল দোল, বসন্ত উৎসব, পলাশপুরের চক্রবর্তী বাড়িতে, তাই ব্যবস্থার অন্ত নেই আজ। শুধু এখানেই নয়, বাইরের থেকে মানুষজন আসে এ বাড়িতে দোলের দিনে। সকাল থেকে শুরু হয়ে যায় উৎসব। একদিকে রাধা মাধবের পুজো, আর একদিকে চলে দোল খেলা। দুপুরে ভোগ খাওয়া, আর বিকেল থেকে শুরু হয়ে যায় সাংস্কৃতিক অনুষ্ঠান। বাইরের শিল্পী ছাড়াও থাকে এলাকার শিল্পী আর কুচে কাচারা। অনেক রাত পর্যন্ত চলে অনুষ্ঠান, আর এসবের আয়োজন শুরু হয়ে যায় বহু আগে থেকেই। অনুষ্ঠানের প্রধান দায়িত্ব সমুর মায়ের। নিজের নাচের স্কুল আছে, তাছাড়াও উনি যুক্ত আছেন বহু প্রতিষ্ঠানের সাথে। একান্নবর্তী পরিবারের বড় বউ হলেও সরস্বতীর সাথে গাঁটছাড়া খোলেননি, অবশ্য প্রয়োজনও হয়নি। লক্ষ্মী সরস্বতী যে মুদ্রার এই পিঠ আর ও পিঠ, এই কথা এ বাড়িতে সবাই মানে। আর তাই তো নিয়ম থাকলেও এ বাড়িতে কুসংস্কার নেই। তবে একা সব সামলাতে পারলেও পেরে ওঠেন না এই দস্যি দুটোর সাথে। দুজনের দুজনকে ছাড়া চলবেও না, আর মারপিট ঝগড়া না করে থাকবেও না। পাশের বাড়ির মেয়েও, তবে ওটা ছাড়াও আরও অনেক কটা সম্পর্ক ওর এ বাড়ির সাথে আছে। অলকা দেবীর বুকের ভেতরে থাকা মেয়ের স্বপ্নের জীবন্ত পুতুলও। পরপর দুই ছেলের পর মেয়ে হওয়ার আশা ছেড়ে মনিকেই সেই জায়গাটা কখন দিয়ে ফেলেছেন বুঝতেই পারেননি। আর দস্যি রানীর হাত থেকে মুক্তি পেয়ে শান্তিতে থাকতে পেরেছিল মনির মা। শুধু রেগে যেত সমু। মায়ের আদরের ভাগ কি আর এত সহজে করা যায়? তা বলে ভেব না মনি ছাড়া দিন চলত মহারাজের। মহারানীর সব হুকুমের একটা জায়গা ছিল সমুদা। তাই তো তেঁতুল আর গুড়ের মতো দুটো সম্পূর্ণ আলাদা সত্তার মানুষ
আচারের মতোই মাখামাখি করে বেড়ে উঠছিল, খুনসুটি মেখে সবার আদরে। এই, আমার লাল আবিরটা কই রে সমুদা? নেই, আনিনি আমি। সত্যি আনিসনি? তুই জানিস না আমি লাল আবির ছাড়া দোল খেলবো না, তাও তুই আনিসনি? যা, আমি দোল খেলবোই না, তোর সাথে আড়ি যা। যা, দরকার নেই খেলার। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। বলতে বলতে কেঁদে ছুট লাগিয়েছিল মেয়েটা। এই শোন কাঁদুনি, দেখে যা তোর জন্য কি এনেছি। সমু ডাকলে কি হবে, মেয়ে শুনলে তো। এই কাঁদুনি, না দেখেই কান্না বল। আমি কি কখনো তোর কথা ভুলতে পারি? দেখ না একবার কি এনেছি। না, দেখবো না। এই দেখ, লাল আবির। এখনো রাগ গেল না। খেলবি না তো? ঠিক আছে, সব আবির রতনকে দিয়ে দিচ্ছি। এই মনি, আরে নিয়ে নে নিয়ে নে, দাদা ভাই তো তোকে রাগাচ্ছিল আর তুই রেগেও গেলি। আচ্ছা বলতো, এখন যদি দাদা ভাই অন্য কাউকে আবিরগুলো দিয়ে দেয় তাহলে কি ভালো হবে? ওদের পেছন পেছন এসে কথাগুলো বলেছিল অমু, সমুর ভাই। অমু আর মণি এক বয়সী হলেও কেমন করে যেন সমুর সাথেই সব রাগ অভিমান মিশে যেত মনির। না, দিবি না আমার আবির কাউকে। দিলে না একেবারে ঢিল মেরে তোর মুন্ডু ফাটিয়ে দেব। একে মিথ্যে কথা বলে, তারপর আবার ভয় দেখানো। ডাকবো মামাকে? এই শোন, মায়ের ভয় না একদম দেখাবি না আমাকে। বেশ করব। আমাকে ভয় দেখালে দোষ নেই না, শুধু আমি কিছু করলেই দোষ। এই, তোরা ঝগড়া থামাবি না আমি মাকে ডাকবো? ঝগড়া থামাতে বলে উঠেছিল অমু। হোলি হ্যাঁ বলে হঠাৎ এক মুঠো আবির সমুকে মাখিয়ে চিৎকার করতে করতে ছুট লাগিয়েছিল মণি। এবারও তুই আমার কাছে হেরে গেলি সমুদা। আমাকে আর আবির মাখাতে পারলি না, আর জীবনে কোনোদিনও পারবি না। তবে রে, বলে সমুর ঘুরে ধরার আগেই দস্যি রানী হাওয়া। ঘর গোছাতে গিয়ে পুরনো অ্যালবামটা হাতে পড়তেই ছবিগুলো দেখতে দেখতে ওখানেই বসে পড়েছিল অলকা দেবী। এগুলো তো শুধু ছবি নয়, মানুষের বেঁচে থাকার প্রমাণ, জীবনের হাজার রঙের জীবন্ত স্বাক্ষর। মানুষ যখন ভুলে যায় কোনোদিন হাসি ছিল, গান ছিল, রং ছিল তার জীবনে, তখন এই ছবিরাই তো মনে করিয়ে দেয় মরে যাসনি, বেঁচে আছিস তুই। আজও হাসিস, কাঁদিস, বেঁচে থাকিস সেই মুহূর্তটায়। মুহূর্তটুকুই যে সত্যি রে, বাকি আর পড়ে থাকে কি বল। আজ 5 বছর পর ঘরে ফিরছে সমু। কাল রাতে অমুও এসে গেছে। এতগুলো দিন কেটে গেল, অথচ মনে হচ্ছে এই তো সেদিন যখন টানা বারান্দায় বসে সমু, অমু, মণি খেলছে, ঝগড়া করছে। উঁচু ডাল থেকে ফুল পাড়ার বায়না করছে মণি, আর সেটা পারতে গিয়ে পড়ে গেছে সমু। আর তাই দেখে মণির কি হাসি। আবার কখনো ঝগড়া হচ্ছে ওদের, মণি ডাকছে, মা দেখে যাও। তখনও সব দেওর ননদদের বিয়ে হয়নি। 3টে বাচ্চা মাতিয়ে রাখতো সারাটা বাড়ি। অলকা দেবী মজা করে জিজ্ঞেস করতেন মণিকে, তোর সাথে সমুর বিয়ে দিয়ে তোকে আমার কাছে রেখে দেব, কি রে, থাকবি তো? সে তোমার কাছে থাকতেই পারি, তাতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু তোমার ওই হাঁদারাম ছেলেটাকে কিন্তু আমাকে একেবারেই বিয়ে করতে বলো না প্লিজ। তবু ওর থেকে না ওই নাতির দাদুকে বিয়ে করা অনেক ভালো। মাথায় হাত দিয়ে অদ্ভুত একটা ভঙ্গি করে বলেছিল কথাগুলো। পেটের ভেতর থেকে উঠে আসা হাসিটাকে কোনো রকমে আটকে জিজ্ঞেস করেছিলেন, কেন রে, আমার ছেলেটা এতই খারাপ? আহা, খারাপ হতে যাবে কেন? তবে বিয়ে করার উপযুক্ত নয়। কেন রে? আরে আমি সেদিন বললাম মুকুলদের বাড়িতে চাঁপা ফুল ফুটেছে, পাঁচিল টপকে কটা ফুল এনে দিবি? তা বাবু দিব্যি পাঁচিল চড়লেন। তারপর যেই মুকুলের দিদা বলেছে আমার বাগানে কে রে, অমনি ছুটে পালাতে গিয়ে গোবরে ধপাস। তারপর আরেকদিন আমি বললাম সমুদারে কটা পেয়ারা পেরে দিবি? মানছি মানছি গাছটা একটু বড় ছিল, তা বলে গাছে চেপে কেউ নামতে না পারার জন্য কাঁদে? তুমিই বলো, এমন ছেলেকে কি বিয়ে করা যায়? সত্যি তো, ওকে কি আর বিয়ে করা যায়? মা তুমিও। আর এই শোন, তোকে বিয়ে করতে কে বসে আছে রে? তোকে আমি কোনোদিনও বিয়ে করব না। তোকে বিয়ে করার জন্য যেন আমি বসে আছি। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। বলে হন হন করে ঘর থেকে বেরিয়ে গিয়েছিল সমু। কতই বা বড় হবে তখন সমু।
7 কি 8-এ পড়ে তখন। কি রাগটাই না করত। মনে হচ্ছে এই তো সেদিনের কথা, 3 মূর্তির রং মেখে ভূত হয়ে যাওয়া ছবি। কত ছবি, কত মুহূর্ত। লাল রং কি ভালোই না বাস্তু মেয়েটা। আর এখন অ্যালবাম থেকে মুখ তুলে ভাবছিল সমুর মা, এতদিন পর ছেলেটা ফিরছে, কি উত্তর দেব সব কিছুর? সব প্রশ্নের কি উত্তর দেওয়া যায়, নাকি এবারও পারবো না উত্তর দিতে সেবারের মতো? কিছু কিছু রং থাকে, গন্ধ থাকে, ছবি থাকে, যেগুলো কখনো পুরনো হয় না, কখনো মরে যায় না। যখনই তাদের কাছে চলে আসি আমরা, তখনই কোনো ম্যাজিকে কি জানি বেঁচে ওঠে অতীত, বেঁচে ওঠে আমাদের ছোটবেলা। দালানে পা রেখেই এই কথাগুলোই প্রথম মনে হয়েছিল সমুর। মনে হচ্ছিল হঠাৎ করে সেই ছোট্ট সমু হয়ে গেছে। এক্ষুনি ওকে দেখে অমু মণি ছুটে আসবে, ঝগড়া করবে মণি এতদিন পর আসার জন্য, মা এসে আদর করবে। কি রে দা ভাই, এখানে দাঁড়িয়ে পড়লি যে? ভেতরে চল, এখানে তো কাজ হচ্ছে। আর কদিন পর তো দোল। মনে আছে আমরা ছোটবেলায় কত মজা করতাম? অনেক দিন পর এবছর আবার আমরা খুব মজা করব, বল, সেই ছোটবেলার মতো। কিরে, খেলবি তো? এই কি হলো? আরে চল বাবা চল, মা সেই কখন থেকে অপেক্ষা করছে, চল। বলে তাড়া লাগিয়েছিল অমু। কখন এত বড় হয়ে গেল ভাইটা? ওর থেকে তো মাত্র 3 বছরের ছোট, কিন্তু সেই ছোটবেলা থেকেই কি শান্ত। ওর আর মনির ঝগড়া কতবার মিটিয়ে দিয়েছে ও। অথচ অমু আর মনি প্রায় এক বয়সী। অথচ মনির সব কিছুর সাথী ছিল ওর সমুদা। আচ্ছা, কেমন আছে মনি? আসবে এবার দোলে? এতগুলো বছরের দূরত্ব পেরিয়ে আবার কি ঝগড়া হাসিতে মেতে উঠবে এবারের দোল, সেই ছোট্টবেলার মতো? কেমন আছিস সমু? ভালো আছি মা। মায়ের কোলের ভেতরে মাথাটা ঢুকিয়ে উত্তর দিয়েছিল সমু। দুপুরবেলা খেয়ে দিয়ে মায়ের কোলে মাথা দিয়ে মায়ের খাটে শুয়েছিল সমু, সেই ছোট্টবেলার মতো। মনে হচ্ছে যেন অন্তত ঘুম থেকে জেগে উঠেছে বহু জন্ম পরে। তবে সত্যিই কি এতদিন মেরে রেখেছিল নিজেকে? নইলে আজ কেন এতদিন পর মনে হচ্ছে বেঁচে আছি, বেঁচে আছি এই দিনগুলো মানুষগুলোর জন্য? চোখ বন্ধ করে শুয়েছিল ছেলেটা। আসার পর থেকে সবাই এসে দেখা করেছে, কাকু, কাকিমা, পিসিরা, ভাই বোনেরা। মনে হয়নি এতদিন পরে দেখা হচ্ছে সবার সাথে। মনে হচ্ছে এই তো স্কুলে গেছিলাম, ফিরে এসে গল্প করতে বসে গেছে সবার সাথে। তবু মায়ের সাথে এই একান্তে গল্প করা একটা অন্যরকম শান্তি। তাই তো দুপুরবেলা 27-এর সমু আবার 7 বছরের সমু হয়ে গেছে। জানে, এই একটা জায়গায় অভিনয় না করলেও চলে, মিথ্যে না বললেও থাকা যায়। মা মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল, আর তাই কখন চোখ দুটো জুড়ে এসেছিল খেয়াল নেই। হঠাৎ জন্মান্তরের আগে থেকে শোনা একটা ডাক নাড়িয়ে দিয়েছিল বুকের ভেতরটা। মাম, মা তোমাকে একবার যেতে বলেছে, তুমি যেতে পারবে নাকি মাকে আসতে বলবো? মনি, মনি। কোনো রকমে বলে বিছানায় উঠে বসেছিল সমু। চোখ দুটো খুঁজছিল ছটফটে বিনুনি করা একটা দস্যিকে। জানে বিয়ে হয়ে গেছে, হয়তো আরো অন্যরকম লাগবে ওকে। তবু চোখ খুলে তাকিয়ে চোখের সামনে থাকা মানুষটাকে চিনতে পারেনি সমু। অবাক হয়ে তাকিয়েছিল। পাশ থেকে উত্তর দিয়েছিল সমুর মা। না রে, ওকে বলিস আজ ওই যেন আসে। সমু এসেছে, ওর ছোট মা না এলে কি আর ভালো লাগবে? আর ডাক্তার দেখানোর ছিল বলে আজ সকালটা ছেড়ে দিয়েছি। বলে দিস ওর ছেলের ভার ওকেই নিতে হবে। তাড়াতাড়ি যেন আসে, আর তুইও আসিস। আমার তো সন্ধ্যের আগে আসা হবে না মাম, বাচ্চাগুলো আসবে না? 2 দিন ছুটি দিলে হয় না? না গো, দোলে তো পরপর কদিন ছুটি থাকবেই। এত ছুটি দিলে একটাও পড়াশোনা করবে না গো বাড়িতে।
জানোই তো কেমন বিচ্ছু সব কটা। তা জানি বই কি। কেমন আছিস মনি? ভালো আছি সমুদা, তুমি কেমন আছো? কতদিন পর এলে এখানে? অবাক হয়ে নাকি কষ্টে উত্তর দিতে দেরি হয়ে গিয়েছিল। ভালো। চোখের সামনে এটা কে দাঁড়িয়ে আছে? ছটফটে মেয়েটাকে আর এতদিন পর খুঁজে পাবো না কিছুটা হলেও জানতো সমু, কিন্তু সাদা ছাপা শাড়ি, আগোছালো খোঁপা বাঁধা মেয়েটার মধ্যে সমুর মনি কোথায়? চোখ দুটো না থাকলে মনির প্রেতাত্মা বললেও ভুল হতো না। আমি আজ আসি গো সমুদা, কাল আসবো, কাল এসে গল্প করব তোমার সাথে। আজ একটু কাজ আছে। মাম, আসছি। বলে বেরিয়ে গিয়েছিল মেয়েটা, আর বুকের ভেতর থাকা কষ্টের নদীর মধ্যে থেকে ভেসে উঠেছিল সমু। জিজ্ঞেস করেছিল, কবে কিভাবে এরকম হলো? আমাকে একবারও জানালে না, একবারও বললে না মা যে আমার মনি কষ্টে আছে। তুমি না ওকে আমার থেকেও বেশি ভালোবাসো? ওর জন্যই বলিনি, বলতে পারিনি রে। ওর জায়গায় আমি থাকলে তুমি আমার কথা শুনতে? আবার একটা ভুল করলে মা, সেই আগের মতন আবার একটা ভুল করলে। আর ভুল করব না, দেখিস। এবার ঠিক সব ঠিক করে দেব। বিশ্বাস কর, বিশ্বাস কর একবার মাকে। বিশ্বাস করি মা, করি। বলে আবার একবার মায়ের বুকে মাথা রেখেছিল সমু, সবকিছু ঠিক হওয়ার অপেক্ষায়। মাধ্যমিকের দুর্দান্ত রেজাল্টের পর কলকাতার ভালো স্কুল থেকে এইচএস, আর তারপর দিল্লি আইআইটিতে চান্স। পেছন ফিরে দেখতে হয়নি সমুকে। ছুটি ছাটায় বাড়ি আসতো। বাইরে থেকেও বদলে যায়নি ছেলেটা। তবু অত বড় কলেজ, ভালো পড়াশোনা হয়তো কোথাও একটু আধটু বদল ঘটিয়েছিল বই কি। তাই ছুটির দিনগুলো যেখানে মনি, ভাই, বাড়ির লোকেদের জন্য বরাদ্দ করা ছিল, সেখানে কিছুটা হলেও ভাগ বসাচ্ছিল আউটিং ও বন্ধুরা। হয়তো বড় শহরের জীবনের সাথে তাল মেলাতে এসব করা বিচিত্র কিছু নয়। তবু যারা বছরভর অপেক্ষা করে থাকে কাছের মানুষটার জন্য, না পাওয়ায় তাদের কষ্ট বাড়তবই কমতো না। সেকেন্ড ইয়ারে পড়বার সময় সমু ওর কলেজের কিছু বন্ধু বান্ধবীদের ওদের বাড়ি এনেছিল দোল উৎসবের সময়। এই সময়টা সবাই অপেক্ষা করে থাকে এ বাড়ির ছেলে মেয়েদের বাড়ি ফেরার অপেক্ষায়, চেনা মানুষের ফিরে আসার অপেক্ষায়, সারা বছর খুঁজে না পাওয়া মানুষদের খুঁজে পাওয়ার অপেক্ষায়। সবার মতো মনিও অপেক্ষা করত ওর সমুদার জন্য, ওর সমুদার কাছে কড়া আবদার, ঝগড়ার অপেক্ষা। তবে সেবার অপেক্ষা মিটলেও দূরত্ব মেটেনি। বন্ধু বান্ধবীদের সাথে মেতে থাকা সমু সবার মতো মনির সাথেও নিয়ম মাফিক গল্প খুনসুটি করলেও তারটা কোথাও যেন কেটে গেছিল। গান হচ্ছিল, তবু কোথাও যেন হারিয়ে গেছিল ফেলে আসা লয়। 4-5 দিন কাটিয়ে ফিরে গিয়েছিল সমু, তবু অপেক্ষার টানটা কোথাও দুমড়ে মুচড়ে গিয়েছিল দুটো মানুষের মনে, মনি আর ওর মাম। তবে মেনে নিয়েছিল দুজনেই। জানতো যে নিজের ইচ্ছে যায় তাকে বেঁধে রাখা যায় না। তখনও কেউ জানতো না কিছু অপেক্ষা এত সহজে মেটে না, কিছু অঙ্ক মেলানো এত সহজে হয় না, কিছু গল্প শেষ হতে অনেক সময় লাগে। হঠাৎ করেই হার্ট অ্যাটাকে মারা গিয়েছিল মনির বাবা। মনির বাবার আর কোনো ভাই ছিল না, শুধু ছিল এক বোন। মনি ছিল বাড়ির একমাত্র মেয়ে। ছোটন মানে মনির বাবার মৃত্যুর খবর ফোনে পেয়েছিল সমু, কিন্তু পরীক্ষার জন্য আসতে পারেনি। পরীক্ষার পর ক্লাস, এক্সকারশন পেরিয়ে যখন মায়ের সাথে ভালো করে কথা বলেছিল সমু, তখন 7-8 মাস কেটে গেছে। মনির বিয়ে ঠিক হয়ে গেছে তখন। ফোনে জানতে পেরে শুধু জিজ্ঞেস করেছিল, কবে? আর 4 দিন পর। আমি যাচ্ছি। এর বেশি আর কিছু বলতে পারেনি। পাগলের মতো ছুটতে ছুটতে যখন পৌঁছেছিল বাড়ি, তখন হলুদ তেল হচ্ছে। এক পলক দেখে সোজা মাকে টেনে নিয়ে গিয়ে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে ধপ করে বসে পড়েছিল সমু। শুধু কোনো রকমে জিজ্ঞেস করেছিল, একবারও জানালে না আমাকে? কাকে বলতাম আর কি বা বলতাম? তোর সময় ছিল কিছুদিন ফোন ধরার, ফোন ধরেই বলতিস
আমি ভালো আছি, তোমরা ভালো আছো তো? উত্তরটুকু শুনেই বলতিস, এখন একটু ব্যস্ত আছি, পরে ফোন করব। তোর পরের ফোনটা আসতে অনেক দেরি হয়ে গেল রে সমু। যে মনিকে ছাড়া তোর চলতো না, তার সাথে শেষ কবে কথা বলেছিস মনে আছে? মাথা নিচু করে বসেছিল সমু। বলার মতো কিছু নেই আর। আমাদের কাছে যে জিনিস থাকে আমরা বুঝতেও পারি না সেটা আমাদের কাছে কতটা মূল্যবান। বুঝি তখন যখন সেটা হারিয়ে যায়। কোনো রকমে বলেছিল, কিছুই কি করা যেত না মা? তুমি তো ওকে নিয়ে ভাবতে, তুমি তো একবার বলতে পারতে, বারণ করতে পারতে। কতটুকুই বা বয়স ওর? কি বলতাম ওদের? কি বলে বারণ করতাম যে আমি জানি না আমার ছেলে কি চায়? তবু ওর বিয়ে দিও না। তোর ছোটন মারা গেল, দাদুর হার্টের অবস্থা ভালো না, কার ভরসায় রাখতো মেয়েটাকে? আমরা যতই থাকি একা মায়ের ভরসায় মেয়েটাকে রাখতে পারেনি। ভালো ছেলে পেল তাই বিয়েটাও দিয়ে দিল। আর তাছাড়া আমি আর কি বলতাম বল? প্রিয়াঙ্কার তোর বন্ধুত্বটা সবারই চোখে পড়েছিল, বিশেষ করে আমার আর মনির। তারপরেও মেয়েটাকে কি করে মিথ্যে আশ্বাস দিতাম বল? মা, প্রিয়াঙ্কা আমার খুব ভালো বন্ধু, শুধু, আর কিছুই নয়। ওরা বড় শহরের মেয়ে, ওদের মেলামেশার ধরনটা আলাদা। তোমরা এটা ভাবলে কি করে? তোর ভাবা উচিত ছিল সমু। মনি বড় শহরের মেয়ে নয়। কিছু জিনিস সহজে পাওয়া যায় বলে সেটাকে সস্তা ভাবতে নেই। কিছু মূল্যবান জিনিস এমনি আমাদের জীবনে এলেও সেটাকে যত্ন করে রাখতে জানতে হয় বাবা, নইলে আমাদের চিরকালের অধিকারের জিনিসও হারিয়ে যেতে পারে। আর কিছুই কি করা যায় না মা? আমি আমি বাঁচব কি করে? যায় না, কিছু জিনিস মেনে নিতে হয়। অনেকক্ষণ মাথা নিচু করে বসেছিল সমু। কান্না পাচ্ছিল, কিন্তু কাঁদতে পারছিল না। অদ্ভুত একটা কষ্টে মুচড়ে উঠেছিল বুকটা। এমন কেন হয়? দুদিন আগেও যেটা ওর ছিল সেটা কি করে অন্য কারো হতে পারে? কখনো মুখ ফুটে বলা হয়নি ভালোবাসি, তা বলে কি ভালোবাসা ছিল না? যে মানুষটা জন্ম থেকে ওর, তার কোনো অস্তিত্বই নেই আর তার জীবনে। সত্যি কি মাঝে মাঝে ভালোবাসি বলাটা এত জরুরি হয়ে পড়ে? বুঝতে পারছিল না কিছুই। যেমন বুঝতে পারেনি সেদিন যখন প্রথম শুনেছিল মনির বিয়ে। প্রথমে ভেবেছিল মজা করছে মা, পরে বুঝেছিল মজা নয়, সত্যিই বিয়েটা হচ্ছে। বুঝতে পারেনি কাল অবধি যে মেয়েটা আছে থাকবে মনে হতো, এখন মনে হচ্ছে আর নেই সে। কিছু নেই জীবনে, মনে হচ্ছিল মরেই যাবে এবার, বা হয়তো মরেই আছে এতগুলো দিন। কিভাবে যে এসেছিল মনেও নেই আর। শুধু মনে হয়েছিল দেখতে হবে একবার মনিকে। কোথায় যাবি এখন? সকালে যাস বাবা। আজ আর জোর করো না মা, প্লিজ। দোষ আমারও ছিল, তবু যদি কদিন আগে তুমি একটু জোর করতে। হ্যাঁ, চিন্তা নেই, কোনো ক্ষতি হবে না আমার। পরে ফোন করব। কোনো রকমে ব্যাগটা তুলে আসছি বলে বেরিয়ে গিয়েছিল। তারপর তো কত দিন চলে গেল, পার হয়ে গেল কত বসন্ত। কাজ আর কাজের অজুহাতে বাড়ি আর আসেনিও। সবাই যেত, দেখা করে আসতো ওর সাথে, কিন্তু ও আসেনি। আর কোনোদিনও খবর নেয়নি কারো। তাই জানা হয়নি ওর বিয়ের 3 মাসের মধ্যে অ্যাক্সিডেন্টে মারা গেছে মনির স্বামী। সমুর সাথে সাথে সমুর মনির জীবন থেকেও হারিয়ে গেছে বসন্ত চুপি সারে। আজ প্রায় 1 যুগ পর এক প্রকার অমর জেদের কাছে হার মেনে নিজের বাড়িতে ফিরে এসেছে সমু। ফিরে এসেছে নাকি ফিরিয়ে এনেছে সময় বসন্তের নতুন কোনো গল্প লেখার জন্য? আজ দোল। গত 2-3 মাস ধরে মনির সঙ্গে গল্প হলেও সেই মনটাকে খুঁজে পাইনি আমি। সেই বকবক করা, ঝগড়া করা, চিৎকার করা মনিটা যেন ভ্যানিশ হয়ে গেছে সময়ের বেড়াজালে।
সকালবেলা স্নান সেরে বাড়ির সবাইকে আবির দিয়ে ছোট মার বাড়ি গিয়েছিলাম প্রণাম করতে। আবির দিতে দেয়নি, তবে প্রণাম করতেই বুকে জড়িয়ে ধরেছিলেন। কি করে এতদিন ভুলেছিলাম এটা আমার ছোট মা। মা ডাকায় আমাকে বসতে বলে আমাদের বাড়ি যাচ্ছিল ছোট মা, মায়ের সাথে রাধা মাধবের পুজোর জোগাড় করতে। এ বাড়ি আমার দ্বিতীয় ঘর। মণি যেমন ছিল আমার মায়ের কাছে, ছোট মায়ের কাছে আমি ছিলাম ঠিক তেমন। আমার যত আবদার ছিল ছোট মার কাছে। আর আজকের দিনটা পেরোলে আমার শেষ আবদারটাও করব তার কাছে। জানি আমি কিছু চাইলে আমাকে ফেরাতে পারবে না ছোট মা। ঘুরতে ঘুরতে দোতলায় উঠে এসেছিলাম। এই সিঁড়ি, এই বারান্দা কত গল্পের সাক্ষী। মনে হয় ওই ছোট্ট মনি খিলখিল করে হেসে বলবে, এই সমুদা কেমন কাছাড় খেলি, কিংবা অভিমান করে বলবে, আমার লাল আবির আনিসনি বল। এই দেখ, লাল আবির এনেছি তোর জন্য মনি, অনেক অনেক এনেছি, তুই খেলবি না? বিড়বিড় করে বলেছিল সমু। আজ যে ওকে দোল খেলতেই হবে, নইলে বৃত্ত সম্পূর্ণ হবে কেমন করে? বসন্তে আবির রং লাগবে কেমন করে? আমি দোল খেলবো না সমুদা, আমার তো রং খেলা চলে না। মাথা নিচু করে বলেছিল মনি। কেন চলবে না? কে বলেছে? কে বারণ করেছে বল আমাকে। দেখ দেখ আমি তার কি করি। না, কেউ বারণ করেনি। বিধবাদের তো রং খেলতে নেই গো, এটাই তো নিয়ম। দেখ, আমি এসব মানি না। আমি বলছি মানে তুই খেলবি। সব জিনিস জোর করে হয় না সমুদা, সবার ওপর জোর করার অধিকারও থাকে না। আমি আর যাই, পরে আসবো। বলে আস্তে আস্তে চলে গেছিল মেয়েটা। সবার উপরে জোর করার অধিকার থাকে না জানি, কিন্তু নিজের মানুষের উপরে থাকে। তোর উপরে জোর করার অধিকার আমার আছে। আগে একবার সেই অধিকার দেখাইনি বলে তুই এত কষ্ট পেয়েছিস। আরেকবার সেই অধিকার ছেড়ে তোকে হারাতে পারবো না। মনে মনে বলেছিল সমু। সাদা শাড়ি কেন পরেছিস? একটা ভালো শাড়ি পর। অন্য শাড়ি আর কি পরবো, এটাই ঠিক আছে। পরবি না তো? হেসে চুলের জলগুলো ঝাপটা মেরে ঝাড়ছিল মেয়েটা। কোনো সাজ নেই, একটা মাত্র সাদা শাড়ি পরে আছে, ভিজে চুল। তাতেই কি মিষ্টি লাগছে দেখতে। মনে হচ্ছে এভাবে দেখতে দেখতে 1000টা জন্ম কাটিয়ে দেওয়া যায়। মনে হচ্ছে এতদিন মেয়েটাকে না দেখে ছিলাম কি করে। ঘোর ভেঙে সমু বলেছিল, চল দোল খেলবি, চল। আমি তো আগেই বলেছি আমি যাব না, তুমি যাও। তোকে যেতেই হবে, খেলতেই হবে, দেখিস। বলে এগিয়ে এসে এক মুঠো লাল আবির মুখে মাখিয়ে দিয়েছিল সমু মনির। হাত দিয়ে গলাটা ছুঁয়ে দেখে একটা চড় মেরেছিল মনি সমুর গালে। হিস হিস করে বলেছিল, লজ্জা করে না একটা বিধবা মেয়েকে ছুতে, রং দিতে? বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার ঘর থেকে। গালে হাত বোলাতে বোলাতে হালকা হেসে বলেছিল সমু, হয়তো অন্যভাবে, তবে রংটা তুই খেললি মনি। মনে আছে ছোটবেলায় বলেছিলি আমি কোনোদিন তোকে আগে রং দিতে পারবো না। দেখ আজ দিলাম, শেষ অবধি দিলাম, শোধবোধ। তবে একটা কথা ঠিক, লাল রং তোকে বড্ড মানায়। আস্তে আস্তে পেছন ঘুরে দেখেছিল মনি লাল আবির রঙে ঢেকে গেছেও। চড় মারার সময় সেই রঙই মাখিয়েছে সমুকে। শুধু আবির নয়, ভালোবাসার লাল রঙে ভরে গেছে আজ সারা জগৎ ওর। ধীরে ধীরে পেছন থেকে এসে সমু জড়িয়ে ধরেছিল মনিকে। আর রাগ করে থাকিস না তুই। দেরি করেছি, ভুল করেছি, তবু বলছি বড্ড ভালোবাসি তোকে। আজ একটা জিনিস চাইছি, দিবি? অবশ্য না দিলে জোর করে নিতে আমি জানি। আর যদি সেটা আমার জিনিস হয়, সেটা তুই তো খুব ভালো করেই জানিস। কি জানিস না? থর থর করে কেঁপে উঠেছিল মেয়েটা। কি চাই কি তোর? আমি একটা বিধবা মেয়ে, তোর সামনে সারাটা জীবন পড়ে আছে, কেন নিজের জীবনটাকে নষ্ট করতে চাইছিস? সমুর বুকে মাথা রেখে জিজ্ঞেস করেছিল মনি। সেটা আমি বুঝবো।
তুই শুধু এইটুকু বল যে সারা জীবন তোকে প্রথম আবির মাখানোর অধিকারটুকু দিবি, আমার ছোটবেলার মনিকে আমাকে ফিরিয়ে দিবি, আমার জীবন থেকে হারিয়ে যাওয়া বসন্তকে ফিরিয়ে দিবি। বল। কেন ছেড়ে গেছিলি আমায়? কেন ভুলেছিলি আমাকে? কেন এত কষ্ট দিলি আমায়? কেন কেন বল? সেই যে ছোটবেলায় বলেছিলি না বিয়ে করবি না আমাকে, তাহার শোধ তুলছিলাম। বলে গুম গুম করে কিল বসিয়ে দিয়েছিল মেয়েটা। আমাকে ছেড়ে আর যাবি না তো কোনোদিন? কোনোদিন না, কথা দিলাম। এবার তো একটু ভালো করে আবির মাখা। টেবিলে রাখা থালা থেকে আবির থেকে এক মুঠো আবির তুলে নিয়ে সমুর গালে লাগিয়ে দিয়ে ফিসফিস করে বলেছিল মনি, আমার জীবনের সব রং আজ থেকে তোকে দিলাম। আবিরে আবিরে প্রকৃতিতে আসে বসন্ত, রং ভরে ওঠে আমাদের জীবনে, পলাশ হয়ে পৃথিবীর বুকে ঝরে পড়ে প্রকৃতির ভালোবাসা, আর আমরাও নীরবে আমাদের ভালোবাসা জড়ো করি ভালোবাসার মানুষের বুকের অতল তলে। কখনো তার সাক্ষী থাকে, কখনো থাকে না। তা বলে কি ফিকে হয়ে যায় প্রেম? না, বরং নিজেকে ভুলে ভালোবাসার রং আরো গভীর হয়ে যায় আমাদের ভেতর মনে। আজকের গল্পটি কেমন লাগলো জানাতে ভুলবেন না আপনাদের মূল্যবান কমেন্টসের মাধ্যমে। আর যদি খুব ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাতে যখনই আমরা নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তবে আজকের জন্য এটুকুই, ফিরব আগামী শুক্রবার আরও একটি নতুন রোমাঞ্চকর গল্প নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকুন, শুনতে থাকুন রাজদেবী 2.0।